বিশেষ এক আমন্ত্রণে কলকাতা থেকে গ্রামে গিয়েছিলাম। ভেবেছিলাম সব কিছু তাড়াতাড়ি মিটে যাবে, কিন্তু সভা শেষ হতে বেশ রাত হয়ে গেল। এখন তো আর ফেরাও সম্ভব হবে না সকালের আগে। কি করা উচিত ভাবছি, এমন সময় কর্মকর্তাদের একজন এসে বললেন, স্যার, অনেক রাত হয়ে গেছে, এত দেরি হওয়ার জন্য দুঃখিত। আজ রাতটুকু এখানে কাটিয়ে নিন, কাল সকাল হলেই আপনাকে স্টেশনে পৌঁছে দেব। কিছু করার নেই দেখে অগত্যা রাজিই হয়ে গেলাম। আচ্ছা, ঠিক আছে। রাত্রে যে বাড়িতে আমার থাকা ঠিক হয়েছে সেটা একটি ডাক বাংলো। গ্রামের পরিবেশ সন্ধ্যার পর ঘুটঘুটে অন্ধকারে ঢেকে যায়। বিভিন্ন নিশাচর ও ঝিঁঝির শব্দে এক অদ্ভুত পরিবেশের সৃষ্টি হয়। শুনতে বেশ ভালোই লাগে। কিছুটা যাওয়ার পর এক বিপত্তি উৎপন্ন হলো। অদ্ভুত আওয়াজ করতে করতে মোটর বিকল হল। আধ ঘন্টা ধরে অনেক চেষ্টা করেও মোটর চালু করা গেল না। গাড়ি থেকে নামলাম। বেশ নির্জন একটি জায়গা, চারিদিক কেমন যেন এক নিস্তব্ধতায় মোড়া। ঘড়িতে তখন রাত 11:10। কর্মকর্তা বললেন, এ ভারী মুশকিল হলো দেখছি, গাড়িটা খারাপ হওয়ার আর সময় পেল না। কি হলো? ঠিক বুঝতে পারছি না স্যার, মেকানিক ছাড়া মনে হয় না ঠিক হবে বলে। আচ্ছা, ডাক বাংলো এখান থেকে কত দূর? এখনো অনেকটাই যেতে হবে স্যার, 5-6 মাইল তো হবেই। তাহলে এখন উপায়? এক কাজ করা যাক, সামনেই রাজা বাহাদুরের বাড়ি, রাতটা বরং সেখানেই কাটিয়ে নিই, কাল সকাল হলেই আমরা বেরিয়ে পড়ব। আচ্ছা। ফিকে জ্যোৎস্নায় বিরাট অট্টালিকার অস্পষ্ট কাঠামো দেখা গেল। মস্ত বড় লোহার ফটক। কর্মকর্তা ফটকের এপার থেকে চিৎকার শুরু করলেন, দারোয়ান, এই দারোয়ান, দরজাটা খুলে দাও। দারোয়ান, এই দারোয়ান। কিছুক্ষণ ডাকার পর এক আধপুরো দারোয়ান এসে দরজায় দাঁড়ালো। কর্মকর্তাকে চিনতে পেরে সেলাম করলো। সেলাম নেবেন বাবু? তা বাবু হঠাৎ এখানে? আরে আর বলো না, গাড়ি খারাপ হয়েছে, তাই আজ রাতটা এখানেই কাটাতে হবে। নিজের ঘর দুটো খুলে দাও। জি বাবু। দারোয়ান কোমরে বাঁধা চাবির গোছা থেকে চাবি বের করে দুটো ঘর খুলে দিল। একটা ঘরে আমি, আর একটা ঘরে কর্মকর্তা। ঘরের মধ্যে পা দিয়েই বুঝতে পারলাম ঘর রীতিমতো ঝাড়পোছ করা হয়। কোথাও এক তিল ময়লা নেই। উঁচু খাট, তার উপর পরিষ্কার বিছানা, দুটো বালিশ। সারা রাত বাতি জেলে আমার ঘুমানো অভ্যেস। অন্ধকারে একবারেই ঘুম হয় না। সারা দিনের ক্লান্তিতে শরীর আর বইছিল না। বাতিটা জেলে রেখে বিছানায় শুয়ে পড়লাম। শুয়ে শুয়ে এদিক ওদিক দেখতে দেখতে ফ্রেমে বাঁধানো একটা ছবি চোখে পড়ল। সিংহাসনের মতো কারুকার্য করা একটা চেয়ারে একজন প্রৌঢ় বসে। জমকালো পোশাক, প্রকাণ্ড মুখ, বিরাট গোঁফ, আর চোখ দুটো কেমন অদ্ভুত রকমের রক্তাভ। ইনি সম্ভবত রাজা বাহাদুর। এই অট্টালিকার মালিক ছিলেন। এদিক ওদিক করতে করতে একসময় ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়লাম। হ্যাঁ,
কিসের যেন আওয়াজ হচ্ছিল, তবে কি স্বপ্ন দেখছিলাম? এত রাতে কে দরজা ঠেলছে? তবে কি কোনো কারণে কর্মকর্তা কিংবা দারোয়ান ডাকছে? একবার দেখি তো। কেউই তো নেই, তবে আওয়াজটা কোথা থেকে আসছে? পিছনে ফিরতেই আমার সারা শরীর ভয়ে কেঁপে উঠল। এ কি করে সম্ভব? আমার মধ্যে ভয় জিনিসটা নেই, কিন্তু চোখের সামনে এমন এক দৃশ্যকেই বা অস্বীকার করি কি করে? ছবির ফ্রেমটুকু রয়েছে, কিন্তু রাজা বাহাদুর নেই। ছবির ঠিক নিচে রাজা বাহাদুর বসে, এক পোশাক, এক ভঙ্গি, চোখগুলো যেন রক্তাভ হয়ে জ্বলছে, নিশ্চল, নিথর। হাতের মোষের শিঙের ছড়িটা মেঝের ওপর ঠুকছেন। আমার মনে হলো সমস্ত শরীরের রক্ত জমে বরফ হয়ে গিয়েছে। চিৎকার করার শক্তিও হারিয়ে ফেলেছি। বাইরে ঝড়ের গতি আরও উদ্দাম। হঠাৎ এমন সময় শব্দ করে দরজা খুলে গেল। হাওয়ার ঝলকের মধ্যে রোগা লিকলিকে চেহারার একজন ঘরের মধ্যে এসে ঢুকল। লোকটা রাজা বাহাদুরের সামনে গিয়ে দাঁড়াতেই ভ্রুকুটি ফুটে উঠল। কে? আমি আমি কে? চিনতে অসুবিধা হচ্ছে বুঝি? এত হেয়ালি আমার পছন্দ নয়। আমি আমি ঠাকুর প্রসাদ। ঠাকুর প্রসাদ? এখানে এত রাতে কি দরকার? আমার ছেলে শিবপ্রসাদ কই? শিবপ্রসাদ? তা আমি কি করে জানবো? হ্যাঁ, তুমি জানো। তোমার লোক তাকে ধরে এনেছে। আমার খাজনা বাকি ছিল, 2 সাল ধরে দিতে পারছিলাম না, তাই তাই তোমার লোক আমার ছেলেকে ধরে এনেছে। বলো বলো, কোথায় আমার ছেলে? মনে হলো রাজা বাহাদুর যেন একটু অস্বস্তি বোধ করলেন। একবার খোলা দরজার দিকে দেখলেন, এই আশায় যদি তার কোনো পেয়াদা এ ঘরে এসে পড়ে। কিন্তু না, কেউ এলো না। এই গভীর রাতে ঝড় বৃষ্টির মধ্যে সবাই বোধহয় নিশ্চিন্তে ঘুমাচ্ছে। কেউ এলো না দেখে রাজা বাহাদুর বললেন, আমি তোমার ছেলে কোথায় জানি না, তুমি যেতে পারো। যাবার জন্য তো আমি আসিনি। তার মানে কি বলতে চাইছো তুমি? আমি প্রথমে ভাবলাম বুঝি বিদ্যুৎ চমকালো, কিন্তু না, বিদ্যুৎ নয়। ঠাকুর প্রসাদ কোমর থেকে ধুতির আড়ালে লুকোনো এক প্রকাণ্ড ভজালি বের করলো। এ কি পাগল হয়ে গেছো তুমি? শিবপ্রসাদ কি আমার চাই, না হলে তোমাকে প্রাণে বাঁচতে দেব না। বলো শিবপ্রসাদ কোথায়? জোড়া কুঠুরিতে। বলতে বলতে রাজা বাহাদুর উঠে দাঁড়ালেন। উঠে দাঁড়িয়েই দেওয়ালে ছবির পিছনে হাত দিয়ে কি একটা টিপলেন। সঙ্গে সঙ্গে ঘর ঘর করে শব্দ। রাজা বাহাদুর সেই দিকে আঙুল দেখিয়ে বললেন, ওই যে জোড়া কুঠুরি, ওইখানেই তোমার ছেলে আছে। ঠাকুর প্রসাদ তার মরা ছেলেকে কোলে নিয়ে উপরে উঠে এলো। শিবপ্রসাদ, শিবপ্রসাদ বাবা আমার, শিবপ্রসাদ। তার কান্নার শব্দে আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। মরা ছেলেকে মেঝের ওপর নামিয়ে রেখে ঠাকুর প্রসাদ সোজা হয়ে রাজা বাহাদুরের মুখোমুখি দাঁড়ালো। বজ্র কণ্ঠে বলল, আর নয়, তোমার অত্যাচার অনেক সহ্য করেছি, এবার প্রতিশোধ নেব। কি রামলোচন, বিহারীলাল, রামলোচন! কেউ আসবে না, সবাই যাত্রা শুনতে গেছে। সেই খবর পেয়েই তো আমি এসেছি। ভগবানের নাম স্মরণ করো। ঠাকুর মশাই, ঠাকুরের নাম। তারপর কি যে হয়ে গেল, আমার চারিদিকে ধোঁয়ায় ভরে উঠল। সেই ধোঁয়ার মধ্যেই রাজা বাহাদুর আর ঠাকুর প্রসাদ যেন মিলিয়ে গেল। ঘুম যখন ভাঙল তখন সবে ভোর হয়েছে। বিছানা থেকে উঠেই ছবির দিকে তাকালাম, রাজা বাহাদুরের প্রকাণ্ড মূর্তি। বিছানা থেকে নেমে ছবির পিছনে হাত দিয়ে দেখলাম, চোরা কুঠুরি খোলার কোনো বোতাম দেখতে পেলাম না। মেঝে নিরীক্ষণ করে দেখলাম কোথাও কোনো ফাটল নেই।
তাহলে সবই আমার মনের ভুল, কিংবা স্বপ্নে সবকিছু দেখেছি। দরজা খুলে বাইরে এলাম। গেটের কাছে দারোয়ান বসে। তার কাছে গিয়ে দাঁড়াতেই সে উঠে সেলাম করলো। বাবুজি সেলাম, ঘুম কেমন হলো? আচ্ছা, এখানে চোরা কুঠুরিটা কোথায়? চোরা কুটুরি? হ্যাঁ, যেখানে রাজা বাহাদুর প্রজাদের ধরে এনে রাখতেন। আপনাকে সব কে বললো বাবুজি? যেই বলুক, কথাটা সত্যি কিনা তুমি বলো। আমি কিছু জানি না বাবুজি। বাবার কাছে শুনেছি যে ঘরে আপনি শুয়েছিলেন সেখানে চোরা কুঠুরি ছিল, মেঝেটা ফাঁক হয়ে নেমে যাওয়ার রাস্তাও ছিল। রাজা বাহাদুর মরে যাওয়ার পর তার ছেলে গ্রামে ফিরে এসে মেঝে গেঁথে চোরা কুঠুরি বন্ধ করে দিয়েছিলেন। রাজা বাহাদুরের ছেলে এখন কোথায় থাকেন? কলকাতায় বাবু, মাঝে মাঝে 10-12 দিনের জন্য এখানে আসেন। আচ্ছা, আর একটা কথা। জি বলুন বাবুজি। রাজা বাহাদুর কিভাবে মারা গেছেন? কি হলো বলো। আমি কিছু জানি না বাবুজি। আমার বাবার কাছে শুনেছি তিনি এক প্রজার হাতে খুন হয়েছিলেন। ওই প্রজার নাম ঠাকুর প্রসাদ। স্যার, কোথায় আপনি? ও, আপনি এখানে? চলুন, মুখ হাত ধুয়ে আমরা বেরিয়ে পড়ি। সকালে কলকাতা ফেরার একটা ট্রেন আছে। তারপর অনেক বছর কেটে গেছে, কিন্তু সেই রাত্রের সেই দৃশ্যের কথা আমি ভুলতে পারিনি। এখনো মাঝে মাঝে মাঝরাতে ঘুম ভেঙে চমকে জেগে উঠি। রাজা বাহাদুরের চিৎকার কানে আসে, সঙ্গে ঠাকুর প্রসাদের উৎকট হাসি। কেউ নেই, কেউ আসবে না। ঠাকুর প্রসাদের পায়ের কাছে মরা ছেলে, হাতে উদ্ধত্ত ভজালি। সে রাতে নিছক স্বপ্ন দেখেছি, এ কথা মানতেও মন চায় না। অতীতের একটা ঘটনা আমার চোখের সামনে ঘটেছিল, এ বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। কিন্তু কি করে এটা সম্ভব হলো, এর উত্তর আজও আমার অজানা।